হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে 5টি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। যারা নতুন ইনভেস্টমেন্ট শুরু করতে চলেছে তাদের কোন স্ট্র্যাটেজি ফলো করবে, যারা মধ্যবয়সী তাদের কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত, যারা বয়সের শেষ পর্যায়ে পৌঁছেছেন বা রিটায়ার্ড পারসন তাদেরকে কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত, সব জানাবো আপনাদের। ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমরা জানি জীবনের সব ক্ষেত্রেই সফল হতে গেলে সঠিক পরিকল্পনা বা স্ট্র্যাটেজির কিন্তু খুব দরকার। যেমন একটা খেলা জিততে খেলোয়াড়দেরকে বিভিন্নভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, বা পরীক্ষায় সফল হতে গেলে পরীক্ষার্থীকে বিভিন্ন রকমভাবে স্ট্র্যাটেজি তৈরি করে এগোতে হয়। ঠিক তেমনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কয়েকটি স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করতে হয়। সেই স্ট্র্যাটেজি ফলো করে যদি কেউ ইনভেস্টমেন্টে অগ্রসর হয় তাহলে তার সফলতার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন ইনভেস্টমেন্ট বিশারদরা বহুদিনের গবেষণা করে এই স্ট্র্যাটেজিগুলি বের করেছেন। তো স্ট্র্যাটেজিগুলো কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমার রিস্ক অ্যাপিটাইট, আমার গোলস, আমার টাইম হরাইজন, এইগুলোর ওপর ভিত্তি করে এই স্ট্র্যাটেজিগুলো ঠিক করা হয়েছে। আর এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মানে আমার ক্ষেত্রে যেটা সঠিক আপনার ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক হবে না, কারণ বিভিন্ন প্যারামিটারস আছে, সেইগুলোর ওপর ভিত্তি করেই এক একজনের স্ট্র্যাটেজি কী হবে সেটা ঠিক করা হয়। বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি হবে। আবার ধরুন আপনার বিভিন্ন গোলের ক্ষেত্রে স্ট্র্যাটেজি বিভিন্ন হবে। একই মানুষের, যেমন আমি বললাম আপনার ক্ষেত্রে যা হবে স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে তাই নয়, তেমনি আবার একই ব্যক্তির ক্ষেত্রে আমার ক্ষেত্রেই আমার একটি গোলের জন্য যেরকম স্ট্র্যাটেজি হবে অন্য গোলের জন্য কিন্তু সেরকম স্ট্র্যাটেজি হবে না। কারণ আমার শর্ট টার্ম গোল যেগুলো আছে বা আমার লং টার্ম গোল, রিটায়ারমেন্ট, এই ধরনের লং টার্ম গোলের জন্য আবার আলাদা স্ট্র্যাটেজি হবে। তো এই স্ট্র্যাটেজিগুলো যে যে প্যারামিটার্সের উপর নির্ভর করে তৈরি করা হয়, আসুন দেখে নিই সেই প্যারামিটার্সগুলো কী কী। প্রথম 1 নম্বর যে প্যারামিটার সেটা হলো এজ বা বয়স। সাধারণত কম বয়সে, আমি 25 বা 27 বছর বয়সীর একজন যুবক যে সদ্য চাকরিতে জয়েন করছে, তার স্ট্র্যাটেজি হবে লং টার্ম, তার বিভিন্ন লং টার্ম গোল থাকবে, তার হাতে প্রচুর সময় রয়েছে, তার স্ট্র্যাটেজি একরকম হবে। আর যে মধ্যবয়সী তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি অন্যরকম হবে, তার রিস্ক অ্যাপিটাইট অন্যরকম হবে। আর যে একদম বয়স্ক মানুষ, যে রিটায়ার করেছেন, তিনি তার রিটায়ারমেন্ট ফান্ডটা একদম সেফভাবে ইনভেস্ট করবেন, তার থেকে রোজগার করবেন কিছু, যাতে তার দিন গুজরান হয়। তো তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি আবার অন্যরকম হবে। 2 নম্বর যে প্যারামিটার্সটা দেখতে হয় সেটা হচ্ছে টাইম হরাইজন। আমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি কতটা টাইম দিতে পারবো, অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্ট সেটা মেয়াদ, কী ধরনের মেয়াদ হবে। মানে আমার যে এমার্জেন্সি ফান্ড যদি হয় তাহলে সেটা খুব শর্ট টার্মের জন্য আমি কিন্তু যাতে বের করে নিয়ে আসতে পারি সেরকম লিকুইড ফান্ডে আমাকে রাখতে হবে, লিকুইড জায়গায়, তার স্ট্র্যাটেজি একরকম। আবার যেগুলো মোটামুটি আমি বাড়ি করার জন্য যেসব গোলগুলো আছে সেগুলোর জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, বা আরও লং আমার রিটায়ারমেন্ট ফান্ড বা আমার চাইল্ড এডুকেশনের জন্য এইসব ফান্ডগুলো আরও লং টার্মের জন্য যাবে, তো সেগুলো টাইম আমার আরও বেশি, তো সেগুলোর জন্য আবার আলাদা স্ট্র্যাটেজি হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস। মানে আমার যে রোজগারটা আমি মাসে করছি সেই রোজগারের ওপর নির্ভরশীল আমার ফ্যামিলি মেম্বার কতজন আছে। যদি আমার কেউ না থাকে, কোনো নির্ভরশীল কেউ নেই, আমার যে রোজগারটা সেটা আমি একাই ভোগ করছি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের স্ট্র্যাটেজি হবে। আমার যদি ডিপেন্ডেন্ট আমার বেশি হয় তাহলে আমার স্ট্র্যাটেজি আবার আলাদা হবে। নেক্সট প্যারামিটার যেটা সেটা হচ্ছে ইনকাম। ইনকামের ওপরেও কিন্তু আমার স্ট্র্যাটেজি নির্ভর করে। আমার ইনকামটা কী ধরনের ইনকাম, ফিক্সড ইনকাম না ভ্যারিয়েবল ইনকাম। যদি আমি একটা গভর্নমেন্ট জব করে থাকি বা এমন একটা চাকরিতে আছি যে আমার
ফিক্সড আমার স্যালারি মাস গেলে আসে, তো সেই ধরনের হলে আমার রিস্ক অ্যাপিটাইট একটু বেশি হবে। আবার যদি আমার ভ্যারিয়েবল ইনকাম হয় বা সিকিউরড ইনকাম না হয়, আজ একরকম ইনকাম কালকে অন্যরকম ইনকাম, সাধারণত ব্যবসা বা এমন কিছু ছোটোখাটো এমন কিছু কাজ করছি যেটায় ফ্রিকুয়েন্টলি আমার ইনকাম আসে, তো সেই ধরনের হলে আমার রিস্ক অ্যাপিটাইট কম হবে। তো স্ট্র্যাটেজিও সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। নেক্সট 5 নম্বর যে প্যারামিটারটা দেখতে হয় সেটা হচ্ছে রিস্ক প্রোফাইল। আমার রিস্ক প্রোফাইল কী ধরনের তার উপর আমার স্ট্র্যাটেজি অনেকাংশেই নির্ভর করবে। রিস্ক প্রোফাইল সাধারণত 3 ধরনের হয়। এক হচ্ছে কনজারভেটিভ, মানে যারা খুব বয়স্ক মানুষজন আছেন, তাদের এজ বেশি বলে তাদের রিস্ক অ্যাপিটাইটটা অনেক কম হয়, তাদের রিস্ক প্রোফাইল কম বলে তারা কনজারভেটিভের আন্ডারে পড়েন, তারা খুব রিস্ক বেশি নিতে পারেন না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মডারেট, যাদের মাঝারি বয়স বা ওই একজন কি দুজন হয়তো ডিপেন্ডেন্ট রয়েছে, তো তারা মডারেট রিস্কের মধ্যে পড়েন, তো তারা মডারেট ইনভেস্টার, তো তারা মোটামুটি কিছুটা রিস্ক নিতে পারেন এবং কিছুটা কনজারভেটিভদের মতো ফিক্সড ইনকামে যেতে পারেন। আর থার্ড হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টার, যাদের অ্যাগ্রেসিভ রিস্ক প্রোফাইল আছে, অর্থাৎ যারা অল্প বয়স, যাদের হাতে প্রচুর সময় রয়েছে ইনভেস্টমেন্টকে সময় দেওয়ার জন্য, তারা বেশি রিস্কি ইনভেস্টমেন্টের দিকে এগোতে পারেন। আর এক্ষেত্রে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে রিস্ক আমার যত বেশি হবে, রিটার্নের পোটেনশিয়াল আবার তত বেশি হবে। আমি বেশি রিস্ক যদি নিই তো আমার রিটার্ন অনেক বেশি হবে, আর রিস্ক যত কমবে আমার রিটার্নও কমবে। এবারে আসা যাক যে 5টি স্ট্র্যাটেজির কথা আমি বলেছিলাম, সেই স্ট্র্যাটেজিগুলো কি কি। 1 নম্বর প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হলো ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং কি না, আমি যে ধরনের স্টক বা শেয়ারে আমি ইনভেস্ট করব সেইগুলো হলো ভ্যালুর ওপর নির্ভর করে আমাকে বাছাই করতে হবে। অর্থাৎ যে ধরনের শেয়ারগুলো এখন ভ্যালু খুব কম রয়েছে, মার্কেটের ভ্যালু তাদের খুব কম কিন্তু হাই পোটেনশিয়াল, মানে সেগুলো লং টার্মে গিয়ে অনেক বাড়ার চান্স রয়েছে, বর্তমানে সেগুলো মার্কেটের তুলনায়, মার্কেট যেরকম এগিয়ে রয়েছে তার তুলনায় সেই সব স্টকগুলো আন্ডার ভ্যালু স্টক। সেই আন্ডার ভ্যালু স্টককে বেছে বেছে যে ইনভেস্ট করার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি হলো ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন ফর্মুলা আছে, সেই সব ফর্মুলায় তারা সস্তায় পাওয়া যাচ্ছে এমন শেয়ার খুঁজে বার করেন। যেসব শেয়ারগুলো বর্তমানে অনেক আন্ডার ভ্যালু রয়েছে, সস্তায় পাওয়া যাচ্ছে, সেই ধরনের স্টক খুঁজে সেই ধরনের স্টকে ইনভেস্ট করেন, তাদের সেই ইনভেস্টমেন্ট প্রসেসটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। 2 নম্বর যে পদ্ধতি সেটা হলো গ্রোথ ইনভেস্টিং, মানে যেসব স্টকগুলোর হাই গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, নিয়মিত বাড়ছে, সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করার যে প্রসেস সেটাকে বলা হয় গ্রোথ ইনভেস্টিং। অর্থাৎ এখানে টেকনিক্যাল অ্যানালিসিস যারা করেন তারা চার্ট দেখেন উইকলি চার্ট, মান্থলি চার্ট, ইয়ারলি চার্ট, এইসব চার্টগুলোতে নিয়মিত যারা উইকলি মান্থলি যেসব স্টকগুলো মোটামুটি বেড়ে চলেছে, আপার ট্রেন্ড থাকে বাড়ার, সেই সব স্টকগুলোতে বেছে বেছে সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করার যে প্রসেস তাকে বলা হয় গ্রোথ ইনভেস্টিং। 3 নম্বর পদ্ধতি হলো ইনকাম ইনভেস্টিং, মানে এটা কিন্তু ওই একদম যেটা বললাম, বয়স্ক মানুষ যারা, রিটায়ার্ড মানুষ যারা রিটায়ারমেন্ট ফান্ডকে ইনভেস্ট করেন তাদের জন্য হচ্ছে ইনকাম ইনভেস্টিং। তারা একটা মোটা অ্যামাউন্ট হাতে পান, সেই অ্যামাউন্টটা ইনভেস্ট করে তাদের লক্ষ্য থাকে সেখান থেকে কিছু ইনকাম জেনারেট হবে, তা দিয়ে আমার মাসের যে খরচা সেগুলো বা দিন গুজরানের জিনিস আমি সেখান থেকে আয় করে সেই দিয়ে চলবো। তো এই ইনকাম ইনভেস্টিং সাধারণত হয় ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম বা এসডব্লিউপি, এইগুলোর দিয়ে আমি এই প্রসেসটা চালাতে পারি। 4 নম্বর যে প্রসেসটা সেটা হলো কনজারভেটিভ ইনভেস্টিং, যেটা ওই ইনকাম ইনভেস্টিংয়ের স্টাইলই, এটাও ওই বয়স্ক মানুষদের জন্যেই,
এখানে মেন মোটো হচ্ছে, আমার প্রধান লক্ষ্য হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। মানে আমি যে অর্থটা দিচ্ছি সেই অর্থটার থেকে আমি ইনভেস্ট করব সেটা যেন কমে না যায়, বাড়ার সময় কম বাড়ুক, বাড়ার ক্ষেত্রে কম বাড়ুক, কিন্তু আমার অ্যামাউন্ট যেন ভ্যালু কমে না যায়। তো ক্যাপিটাল প্রোটেকশন সেখানে মেন হয়। তো সেক্ষেত্রে আমার প্রথম দেখব যে আমি যে ইনভেস্টগুলো করছি সেগুলো যেন 70 থেকে 80% প্রধানত যেগুলো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট সেগুলোতে থাকে, এবং বাকিটা মার্কেট ওরিয়েন্টেড কোনো প্রোডাক্টে ইনভেস্ট হতে পারে। 5 নম্বর যে প্রসেস সেটা হলো অ্যাগ্রেসিভ ইনভেস্টিং। অ্যাগ্রেসিভ ইনভেস্টিংয়ে আমার যাদের হাতে অনেক সময় রয়েছে, যাদের রিস্ক প্রোফাইল খুব বেশি, তারা এই ধরনের ইনভেস্টমেন্টে যেতে পারে। এখানে 70 থেকে 80% হাই রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট হবে। যেমন আমার মিড ক্যাপ শেয়ার, স্মল ক্যাপ শেয়ার, বা আমার ক্রিপ্টোকারেন্সি, এনএফটি, এই ধরনের যেগুলো হাই রিস্ক, খুব ভোলাটাইল, খুব ওঠানামা করে, প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, সেই ধরনের প্রোডাক্টে আমার বেশি ইনভেস্ট হবে 70 থেকে 80%, এবং কিছু আমার ডেট ফান্ড বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো ফিক্সড ইনকাম তাতে থাকবে। তো সেক্ষেত্রে আমার ইনকাম পোটেনশিয়াল অনেক বেশি হবে, রিস্কও বেশি, তো রিটার্নও বেশি। তো এই হলো মোটামুটি 5 ধরনের স্ট্র্যাটেজি। তো এই ধরনের স্ট্র্যাটেজিগুলো কার কোনটা কিভাবে ফলো করা উচিত বিচার করে আমাদের কিন্তু ভবিষ্যতে ইনভেস্টমেন্টের দিকে এগোতে হতে পারে।